কার্গিল যুদ্ধ নামটা শুনলি কেমন যেন চোখের সামনে বরফের পাহাড়, মানে ওই কঠিন পরিবেশ আর আমাদের সেনাবাহিনীর অসম্ভব সব বীরত্বের গল্পগুলো ভেসে ওঠে, তাই না? হ্যাঁ, একদম। টাইগার হিল, তোলোলিং, এই নামগুলো তো খুব পরিচিত। ঠিক। আর অনেক বীরের নামও আমরা জানি, মানে তাদের গল্প শুনেছি। কিন্তু আজ আমরা এমন একজনের গল্পে একটু গভীরে যাব, যিনি কার্গিলের একটা খুব গুরুত্বপূর্ণ যুদ্ধে একেবারে সামনে ছিলেন। সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। হ্যাঁ, নেতৃত্ব দিয়েছিলেন। পেয়েছিলেন ভারতের দ্বিতীয় সেরা সামরিক সম্মান, মহাবীর চক্র। অথচ হয়তো তার নামটা আমরা অনেকেই সেভাবে শুনিনি। মেজর রাজেশ সিং অধিকারী। হ্যাঁ, মেজর রাজেশ সিং অধিকারী। কেউ কেউ বলেন কার্গিলের বিস্মৃত নায়ক। এটা কিন্তু সত্যি একটা অদ্ভুত ব্যাপার, তাই না? মানে মহাবীর চক্র পাওয়ার পরেও একজন সেনা অফিসারের গল্প কেন সেভাবে হয়তো সময়ের সাথে একটু আড়ালে চলে গেল, এটা নিয়ে ভাবা দরকার। অবশ্যই। তবে তার যে অবদান সেটা নিয়ে তো কোনো প্রশ্নই ওঠে না। আমরা যখন কার্গিল যুদ্ধের কথা ভাবি, বিশেষ করে ওই 1999-এর মে-জুনের দিকটা, তখন পরিস্থিতিটা কিন্তু খুব খুব কঠিন ছিল ভারতীয় সেনার জন্য। হ্যাঁ, সেটা তো বটেই। শত্রুপক্ষ, মানে পাকিস্তানি সেনা আর জঙ্গিরা, ওরা তো লাইন অফ কন্ট্রোল পেরিয়ে এসে আমাদের দিকের উঁচু পাহাড়গুলোর মাথায় বসে পড়েছিল। ঠিক। আর ওই উঁচু জায়গাগুলো থেকে ওরা সোজা শ্রীনগর লেহ যে হাইওয়েটা, ন্যাশনাল হাইওয়ে 1A, সেটার উপর নজর রাখছিল আর গোলাগুলি চালাচ্ছিল। একদম। আর ওই রাস্তাটা তো ছিল লাদাখের সঙ্গে যোগাযোগের, মানে লাইফলাইন বলতে পারেন। রসদ, সেনা, অস্ত্র সব ওখান দিয়েই তো যেত। হুম। সুতরাং ওই হাইওয়েটাকে বাঁচানোটা ছিল সবচেয়ে প্রথম আর জরুরি কাজ। আজকের এই আলোচনায় আমাদের লক্ষ্য থাকবে মেজর রাজেশ সিং অধিকারীর সে প্রায় ভোলা লড়াই, তার মানে অবিশ্বাস্য সাহস, আর ওই সময়কার পরিস্থিতিটা একটু ভালো করে বোঝা। কেন তার কাজটা এত জরুরি ছিল, আর কেনই বা তার গল্পটা যেন কিছুটা হারিয়ে গেল বলবো। হ্যাঁ, প্রেক্ষাপটটা বোঝা খুব দরকার। দেখুন, যুদ্ধটা যখন শুরু হলো, ভারতীয় বাহিনী কিন্তু কিছুটা অপ্রস্তুতি ছিল বলা যায়। প্রথমে তো ভাবা হয়েছিল শুধু জঙ্গিদের কাজ। ঠিক তাই। প্রথমে মনে হয়েছিল কিছু জঙ্গিদের অনুপ্রবেশ, কিন্তু খুব তাড়াতাড়ি বোঝা গেল যে এর পেছনে পাক সেনার সরাসরি মদত আছে, আর তারা নিজেরাও লড়ছে। ওরা খুব ভালো বাংকারে পাহাড়ের মাথায় বসেছিল, স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ যাকে বলে। হ্যাঁ, অনেক সুবিধাজনক জায়গায় ছিল। তো এই অবস্থায় নিচ থেকে অ্যাটাক করে ওই চূড়াগুলো আবার দখল করা, এটা ছিল ভয়ঙ্কর কঠিন আর বিপজ্জনক একটা ব্যাপার। তোলোলিং ছিল সেরকমই একটা খুব গুরুত্বপূর্ণ চূড়া, যেটা ওই ন্যাশনাল হাইওয়ে 1A কে সরাসরি এফেক্ট করছিল। আর এই তোলুলিং দখলের কঠিন কাজটাই দেওয়া হয়েছিল মেজর অধিকারীর দলকে। আচ্ছা, মেজর অধিকারীর পরিচয়টা যদি একটু দর্শকদের বলি, উনি ছিলেন উত্তরাখণ্ডের নৈনিতালের কুমায়ুন অঞ্চলের মানুষ। পাহাড়ের ছেলে। হ্যাঁ, ঘটনার সময় বয়স ছিল মাত্র ২৯ বছর। উনি ছিলেন ভারতীয় সেনার ২ নম্বর মেকানাইজড ইনফ্যান্ট্রি রেজিমেন্টের অফিসার। এখন দেখুন, মেকানাইজড ইনফ্যান্ট্রি তো সাধারণত সমতলের যুদ্ধের জন্য তৈরি হয়, মানে ওই সাঁজোয়া গাড়ি নিয়ে। হ্যাঁ, আর্মার্ড ভেহিকলস। একদম। কিন্তু কার্গিলের ওই পাহাড়ি যুদ্ধের প্রয়োজনে তাকে ১৮ গ্রেনেডিয়ার্স ব্যাটালিয়নের সঙ্গে পাঠানো হয়। সেখানে আবার নাগা রেজিমেন্টের জওয়ানরাও ছিলেন, যারা পাহাড়ি লড়াইয়ে খুব দক্ষ। এটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, তাই না? নিজের মূল রেজিমেন্ট ছেড়ে অন্য একটা ইউনিটের সঙ্গে একদম অন্যরকম পরিবেশে মানিয়ে নেওয়া। ঠিক, একজন মেকানাইজড ইনফ্যান্ট্রির অফিসারের পক্ষে ওই চরম ঠান্ডা, ওই উচ্চতায় একটা ভিন্ন ইউনিটের নেতৃত্ব দেওয়া, এটাও কিন্তু তার পেশাদারিত্ব আর মানিয়ে নেওয়ার ক্ষমতার দারুণ প্রমাণ। আর তোলোলিংয়ের মতো একটা টার্গেট, প্রায় ১৫,০০০ ফুট উঁচু, সেখানে অভিযান চালানো যে কতটা কঠিন, ভাবাটাও মুশকিল। যেটুকু তথ্য পাওয়া যায় তাতে তোলোলিং দখলের অভিযানটা শুরু হয়েছিল মে মাসের শেষের দিকে। মেজর অধিকারী আর তার দল যখন এগোচ্ছিলেন, তাদের যে কি অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে তার বিবরণ শুনলে গায়ে কাঁটা দেয়। কি রকম? বলা হচ্ছে রাস্তা ছিল বুক সমান খাড়া পাহাড়, মানে প্রায় দেওয়ালের মতো খাড়া রাস্তা বেয়ে ওঠা। আল্লাহ! তার উপর ওই হাড় কাঁপানো ঠান্ডা, তীব্র ঠান্ডা শব্দটা ব্যবহার করা হয়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ছিল শত্রুর লাগাতার গোলাবর্ষণ। পাকিস্তানিরা তো সুবিধাজনক জায়গায় বসে ক্রমাগত গুলি আর মটর শেল ছুড়ছিল। বলা হচ্ছে মাথার ওপর দিয়ে ছুটে চলা গুলির মধ্যে দিয়েই তাদের এগোতে হয়েছিল। এই পরিবেশটা একটু ভাবুন। বুক সমান খাড়া পাহাড়, কার্যত কোনো আড়াল নেই। শত্রুর নিশানার মধ্যে খোলা জায়গায় ওপরে ওঠা, অত উঁচুতে অক্সিজেনের অভাব, শরীর এমনিতেই দুর্বল হয়ে যায়। হ্যাঁ, শ্বাস নিতেও কষ্ট হয়।
তার সাথে ওই তীব্র ঠান্ডা, শুধু যে কষ্ট তা নয়, অনেক সময় অস্ত্র জ্যাম হয়ে যায়, ফ্রস্টবাইট হয়ে যায়, আর এর সঙ্গে যোগ করুন মারাত্মক মানসিক চাপ, যে কোনো মুহূর্তে গুলি লেগে যেতে পারে। এই পরিস্থিতিতে একটা দলকে শুধু এগিয়ে নিয়ে যাওয়াই নয়, তাদের মোটিভেশন ধরে রাখা, এটা বিরাট বড় চ্যালেঞ্জ। কিন্তু মেজর অধিকারী শুধুই চ্যালেঞ্জটা নেননি, উনি একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। এটা একটা খুব জরুরি পয়েন্ট, একদম সামনে থেকে নেতৃত্ব দিয়ে। মানে পিছন থেকে নির্দেশ দিচ্ছেন তা নয়, একেবারে প্রথম সারিতে, নিজের জীবনে ঝুঁকি নিয়ে। এটাই তো লিডারশিপ। উনি শুধু এগোননি, পাকিস্তানি বাংকারগুলোর খুব কাছে পৌঁছে গিয়েছিলেন। জানা যায় যে বাংকারগুলো থেকে সবচেয়ে বেশি মেশিনগানের গুলি আসছিল, তিনি প্রায় সেগুলোর নাগালের মধ্যে চলে গিয়েছিলেন। শত্রু তখন প্রায় হাতের নাগালে। এটাই তো একজন সত্যিকারের কমব্যাট লিডারের পরিচয়, নিজে সামনে থেকে উদাহরণ তৈরি করছেন। যখন পরিস্থিতি এত কঠিন, তখন সামনে থাকা নেতার সাহস আর স্থিরতাই তো বাকিদের ভরসা যোগায়। উনি যে এতটা কাছে পৌঁছতে পেরেছিলেন, এটা শুধু ওর ব্যক্তিগত সাহস নয়, হয়তো ওর ট্যাকটিক্যাল সেন্সেরও প্রমাণ। হয়তো উনি চেষ্টা করছিলেন শত্রুর অবস্থানগুলো একদম কাছ থেকে দেখে সেগুলোকে নিউট্রালাইজ করার। কিন্তু এই অসম্ভব সাহসিকতার মধ্যে ঘটে গেল মর্মান্তিক ঘটনাটা। ৩০শে মে ১৯৯৯, বাংকারগুলোর খুব কাছে পৌঁছে যাওয়ার পরেই শত্রুর গুলিতে উনি গুরুতর আহত হন। ওহ, বলা হচ্ছে মারাত্মক আহত হন, শরীর থেকে প্রচুর রক্ত বেরোতে শুরু করে। যুদ্ধের ময়দানে এই রকম আঘাত মানে তো প্রায় নিশ্চিত মৃত্যু বা সঙ্গে সঙ্গে পিছিয়ে আসা। ঠিক এখানেই মেজর অধিকারীর গল্পটা সাধারণ বীরত্বের থেকে একেবারে অন্য মাত্রায় চলে যায়। মারাত্মক আহত অবস্থা, রক্ত ঝরছে, কিন্তু উনি থামেননি, উনি যুদ্ধক্ষেত্র ছেড়ে পিছিয়ে আসতে রাজি হননি। এটা ভাবা প্রায় অসম্ভব। সত্যি। এটা শুধু শারীরিক ক্ষমতার ব্যাপার নয়, এটা মানসিক জোরের চরমতম একটা উদাহরণ। নিজের জীবনের চেয়েও তার কাছে ওই মুহূর্তে বড় হয়ে উঠেছিল মিশনটা শেষ করা, তার দলের সুরক্ষা, দেশের সম্মান, এসব। একদম তাই। এখানেই তো একজন অফিসারের কমিটমেন্ট, তার চরিত্রের গভীরতাটা বোঝা যায়। নিজে মৃত্যুর সঙ্গে লড়ছেন, কিন্তু তখনও তার চিন্তা জুড়ে রয়েছে মিশনটা। যা জানা যায়, আহত অবস্থাতেই তিনি তার দলকে থামতে দেননি, বরং আক্রমণের জন্য নির্দেশ দিয়ে যাচ্ছিলেন। কি বলছেন, আহত অবস্থায়? হ্যাঁ, কোথায় গুলি চালাতে হবে, কোন দিক দিয়ে এগোলে সুবিধে হবে, কিভাবে বাকি ব্যাংকারগুলো দখল করতে হবে, এইসব ট্যাকটিক্স উনি আহত অবস্থায় শুয়েই থেকে বলে যাচ্ছিলেন। একবার ভাবুন দৃশ্যটা। অবিশ্বাস্য। এটা মনস্তত্ত্বের দিক থেকে দেখলে, যখন একজন লিডার এমন চরম পরিস্থিতিতেও নিজের কর্তব্যে এতটা স্থির থাকেন, তখন সেটা তার সৈন্যদের ওপর ম্যাজিকের মতো কাজ করে। তাদের মনে হয় তাদের নেতা যদি এই অবস্থায় লড়তে পারেন, তাহলে তারাও শেষ পর্যন্ত লড়বেন। এটা শুধু নির্দেশ দেওয়া নয়, এটা হলো নিজের জীবন দিয়ে ইন্সপায়ার করা। ওই শেষ মুহূর্তের নির্দেশগুলোই হয়তো জয়ের রাস্তাটা খুলে দিয়েছিল। এবং ঠিক সেটাই হয়েছিল। তার দেওয়া নির্দেশ মেনেই সেনার দলটি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায় এবং তোললিং চূড়ায় শত্রুর ওই শক্তিশালী বাংকারগুলো দখল করতে সক্ষম হয়। যদিও সেটা তার মৃত্যুর পরে। হ্যাঁ, এই সাফল্যটা আসে তার মৃত্যুর পরে, কিন্তু তার দেখানো পথেই তোললিং চূড়া আবার ভারতের নিয়ন্ত্রণে আসে। এটা ছিল একটা বিরাট বড় সাফল্য। বিরাট সাফল্য, হয়তো তার থেকেও বেশি কিছু। এর গুরুত্বটা ছিল অকুপম। সূত্র যেমন বলছে, এই জয়টা ছিল কার্গিল যুদ্ধে ভারতের পক্ষে প্রথম বড় বাঁক, ফার্স্ট মেজর টার্নিং পয়েন্ট। ও তাই নাকি? ফেন্সিভ লড়াই করছিল, ওই প্রাথমিক ধাক্কাটা সামলাচ্ছিল। তোললিং বিজয় প্রথমবার প্রমাণ করল যে অত উঁচুতে, অত সুরক্ষিত বাংকারে থাকা শত্রুকেও হারানো সম্ভব। এই জয়ের সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট ছিল অমূল্যের। এটা ভারতীয় সেনার মনোবল যে কতগুণ বাড়িয়ে দিয়েছিল, আর সারা দেশের মানুষের মধ্যেও একটা নতুন ভরসা জুগিয়েছিল। আপনি তোললিংয়ের স্ট্র্যাটেজিক গুরুত্বের কথা বলছিলেন। এই জয়ের ফলে ঠিক কী সুবিধা হয়েছিল? দেখুন, প্রথম আর সবচেয়ে জরুরি হল ওই শ্রীনগর লে হাইওয়েটা, NH-1A, সেটা শত্রুর সরাসরি ফায়ারিং রেঞ্জের বাইরে চলে এলো। এর ফলে আমাদের সেনাবাহিনীর রসদ পাঠানো, সেনা আনা নেওয়া, আহতদের সরানো, এই সব কাজগুলো অনেক সহজ আর নিরাপদ হয়ে গেল। আচ্ছা আচ্ছা। দ্বিতীয়ত, তোললিং নিজে এমন একটা জায়গায় ছিল যে ওটা দখল করার পর আশপাশের অন্যান্য চূড়াগুলো, যেমন ধরুন টাইগার হিল,
সেগুলোর দিকে এগোনো ভারতের জন্য কিছুটা সহজ হয়েছিল। তো বলাই যায় যে তোললিংয়ের জয় পরবর্তী অনেক সাফল্যের ভিত তৈরি করে দিয়েছিল। এই অসাধারণ বীরত্ব, এই আত্মত্যাগ আর রণকৌশলের জন্য মেজর রাজেশ সিং অধিকারীকে ভারত সরকার মরণোত্তর মহাবীর চক্র দেয়। এটা তো ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সম্মান, পরমবীর চক্রের পরেই। একদম। যুদ্ধক্ষেত্রে শত্রুর সামনে দাঁড়িয়ে অবিশ্বাস্য বীরত্ব দেখালে এই সম্মান দেওয়া হয়। মেজর অধিকারীর ক্ষেত্রে তার ওই চরম পরিস্থিতিতে নেতৃত্ব দেওয়া আর জীবন দেওয়া, এটা এই সম্মানের যোগ্য তো বটেই। মহাবীর চক্র নিঃসন্দেহে বিরাট সম্মান, দেশের জন্য তারই সর্বোচ্চ আত্মত্যাগের রাষ্ট্রীয় স্বীকৃতি। কিন্তু এখানেই সেই প্রশ্নটা আবার আসছে, যেটা আপনি শুরুতে বলেছিলেন। হুম। এত বড় সম্মান পাওয়া একজন নায়ক, যার নেতৃত্বে জেতা যুদ্ধটা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল, তার গল্পটা কেন কেন এতটা প্রচার পেল না? সূত্র যেমন বলছে, আজও অনেকেই তার গল্প জানে না। এই কারণেই তো তাকে কার্গিলের হারানো নায়কদের একজন বলা হয়। এটা কি প্রচারের অভাব, নাকি কার্গিল যুদ্ধে এত বীরত্বের কাহিনী ছিল যে কিছু গল্প হয়তো ভিড়ের মধ্যে হারিয়ে গেছে? কি মনে হয়? এর কোনো সহজ উত্তর নেই, বুঝলেন। অনেকগুলো কারণ হতে পারে। যুদ্ধের সময় মিডিয়ার ফোকাস খুব তাড়াতাড়ি বদলায়। হয়তো তোললিং জয়ের পরে টাইগার হিল বা অন্য কোনো বড় অপারেশনের খবর সামনে চলে এলো, আর এই গল্পটা নিয়ে ততটা চর্চা হলো না। হতে পারে। আবার এমনও হয়, কিছু বীরত্বের গল্প হয়তো তাদের নিজেদের ইউনিট বা অঞ্চলের মধ্যে বেশি জানা থাকে, জাতীয় স্তরে সেভাবে পৌঁছায় না। যুদ্ধের ওই ডামাডোলের মধ্যে অনেক তথ্যই হয়তো সঙ্গে সঙ্গে ঠিকমতো নথিভুক্ত হয় না বা প্রচারিত হয় না। সময়ের সাথে সাথে সেসব গল্পগুলো আস্তে আস্তে বিস্মৃতির দিকে চলে যায়। এটা শুধু মেজর অধিকারীর ক্ষেত্রে নয়, অনেক যুদ্ধে এমন হয়। কিন্তু তার অবদান তো অস্বীকার করা যায় না। তার মতো অফিসাররা ছিলেন বলেই তো অত কঠিন পরিস্থিতিতেও দেশ লড়তে পেরেছিল। একদম। আর এখানেই ওই প্রাপ্ত তথ্যের শেষ কথাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বীররা কখনো মরেন না, শুধু ইতিহাসের পাতায় একটু নিঃশব্দে দাঁড়িয়ে থাকেন। বাহ, খুব সুন্দর লাইন। এই কথাটার মধ্যে একটা গভীর সত্যি আছে। বীরত্ব মানেই যে সবসময় জয়ধ্বনি পাবে, প্রচারের আলোয় আসবে, তা নয়। অনেক সময় বীরত্ব খুব নীরবে, খুব নিভৃতে নিজের কাজটা করে যায়। মেজর অধিকারীর মতো নায়করা হয়তো খবরের কাগজের প্রথম পাতায় রোজ আসেননি বা তাদের নিয়ে সিনেমা হয়নি, কিন্তু তাদের আত্মত্যাগ, তাদের সাহস, সেটা ভারতীয় সেনার ইতিহাসে সব সময় লেখা থাকবে। তাদের কাজটাই তাদের বাঁচিয়ে রাখে, পরিচিতি নয়। আসল বীরত্ব তো এটাই, তাই না? খ্যাতির চিন্তা না করে নিজের কর্তব্য করে যাওয়া, দেশের জন্য জীবন দেওয়া।